আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জরুরি অবস্থা জারির বিধান সংশোধনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐকমত্য হয়েছে বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তবে রাজনৈতিক কারণে এর যেন অপব্যবহার না হয়। এছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত হওয়া গেছে সোমবারের সংলাপে। ইমরুল হাসানের রিপোর্ট। বাংলাদেশে এখন পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। সবশেষ হয়েছে 2007 সালে 1/11 সরকারের আমলে। প্রতিবারই রাজনৈতিক কারণে হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির আইন সংশোধন ও সংযোজনের প্রস্তাবনা আসে ঐকমত্য কমিশনের তরফ থেকে। বলা হয়, যুদ্ধ পরিস্থিতি, অভ্যন্তরীণ গোলযোগ ও বিদ্রোহ ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যাবে। দীর্ঘ আলোচনা শেষে সবাই একমত জরুরি অবস্থা জারির আইন সংশোধনের। এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখার দাবি ওঠে দলগুলোর পক্ষ থেকে। জরুরি অবস্থা ঘোষণাকালে কি অধিকার, নাগরিকদের কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে, এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত। সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন, যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। তবে কোন প্রক্রিয়া জারি হবে জরুরি অবস্থা সে বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় দলগুলো। বিদ্যমান আইনে প্রধানমন্ত্রীর পরামর্শে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। আমরা প্রস্তাব করেছি জামায়াতের পক্ষ থেকে, আরও দলেরা, ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। জরুরি অবস্থা জারিটা এটা প্রধানত একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং যদি সংসদ থাকে, সংসদে আলোচনা হবে। যদি সংসদে না থাকে তাহলে প্রধানমন্ত্রী, সরকারি দল এবং বিরোধী দল, জনপ্রতিনিধিরা আলাপ আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরশাদ সরকারের আমলে চালু হওয়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে ঐকমত্য হয়েছে সোমবারের বৈঠকে। উদ্দেশ্য বিচার প্রার্থীদের হয়রানি কমানো। রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে, অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন, যে উপজেলা পর্যায়ে আমরা যেটা অধস্তন আদালতের কার্যক্রমকে প্রসারিত করা। তবে সদর উপজেলায় আলাদা আদালত হবে না। এছাড়া জেলা সদরের কাছাকাছি উপজেলায়ও আদালত স্থাপন করা হবে না। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নেতৃত্বে উন্নত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক দিশা ও গণতন্ত্রের পথে ফিরবে। নির্বাচনের যত দেরি হবে দেশ তত পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, 17 বছরের অপশাসন উৎখাতের পর এখন লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ও উন্নত করা। এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই, বহুদিনের সংগ্রাম, বহু মাতার কান্না, সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। নতুন বাংলাদেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই,
যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। দোয়া মাহফিলে পতিত স্বৈরাচারের সমালোচনা করেন দলের কেন্দ্রীয় নেতারাও। বেগম খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে, এমনকি যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। এর আগে সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। দলের মহাসচিবের আগমনে সিলেটের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা আয়নাঘর তৈরি করে মানুষ নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ৫ আগস্টের আগে প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে উল্লেখ করে নাহিদ বলেন, এখন জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করুন। দেশ পরিচালনার জন্য নতুন সংবিধান প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, দেশ যাতে আর স্বৈরাচারের হাতে চলে না যায়। সমাবেশে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পরে পাবনায় পথসভায় যোগ দেন তারা। বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এই প্রজন্ম কাউকে ভয় পায় না। যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে, যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা কাউকে ভয় করে না, তারা কাউকে পরোয়া করে না। সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরিয়ে আনতে চায়, তারা খুবই ভুল করছে, খুবই বোকামি করছে। আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করা সহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে হতাশার পরিবর্তে আশাবাদী হওয়ার তাগিদ দেন উপদেষ্টারা। আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণ অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন, তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এদিকে জুলাই আন্দোলনের বিচার পূর্ণ গতিতে চলছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। আমরা উচ্চকক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের নির্মাণ ও প্রচার জুলাই অভ্যুত্থানের স্মারক হিসেবে থাকবে বলেও মন্তব্য তার। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশে যেন জুলাই হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়, তাই বিচার নিশ্চিত করা এবং কাঠামোগত সংস্কারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাও। সোমবার রাজধানীর ধূপকোলা মাঠ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় শহীদ আনাস ও শহীদ জুনায়েদের নামে 2টি সড়কের নাম ফলক উন্মোচন শেষে
এসব কথা বলেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যার বিচারে জড়িত সবার বিচার হচ্ছে। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন না হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। অপরাধী যারা ছিল তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। বিশেষ করে চানখারপুলে 5ই আগস্টে যে 6 জনকে হত্যা করা হয়েছিল তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী 14 তারিখে, এবং তারপরে 5ই আগস্টেই প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং আমরা যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে কোনো বক্তব্য দেয়নি জামায়াত, তবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়ে তিনি চলতি মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আরও জানান, জাতীয় সমাবেশ থেকে জামাতের নেতারা নির্বাচনের পরিবেশ যেন অবাধ ও নিরপেক্ষ হয় সেই দাবি তুলে ধরবেন। মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এই জন্যই বলছি ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সোমবার রাতে সাভারের ছায়াবিথি এলাকায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই কথা বলেন দলটির নেতারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, বিএনপি নেতা শরীফুজ্জামান মোহাম্মদ কায়কোবাদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম সহ দলের সহযোগী সংগঠনের নেতারা। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা করেন দর্শক ও অতিথিরা। দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানমালায় উঠে এসেছে এমন বক্তব্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের মাদ্রাসার এতিম শিশু শিক্ষার্থী আলেম ওলামাদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মিলাদ দোয়া, কেক কাটা, বৃক্ষরোপণ সহ নানা আয়োজন করা হয়। এনটিভি সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নতুন দিগন্ত উন্মোচন করেছিল তা আজও সফলতার সহিত এগিয়ে যাচ্ছে। 22 পেরিয়ে 23-এ পা দিল, এনটিভির জন্য অনেক শুভকামনা। নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। কেক কাটার পর জেলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা, কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এনটিভির 23 বছর পদার্পণ উপলক্ষে পঞ্চগড়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মাদ্রাসার শিশুদের মৌসুমি ফল খাওয়ানোর মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম এনটিভির সংবাদ ও অনুষ্ঠানমালার ভূয়সী প্রশংসা করেন। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মুন্সিগঞ্জে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মোংলায় আলোচনা সভা, কেক কাটা, র্যালি ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালন করা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 8.48% হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সোমবার বিকেলে জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে বিবিএস। তথ্য বিশ্লেষণ করে দেখা যায় জুনের মূল্যস্ফীতি গত 35 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2022 সালের জুলাইয়ে 7.48% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর থেকে 2025-এর জুন পর্যন্ত কোনোভাবেই 9%-এর নিচে নামেনি মূল্যস্ফীতি। বিবিএস বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.39%। গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.35%। এরপর থেকে প্রতি মাসেই মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.05%। চালের বাজার স্থিতিশীল হলে মূল্যস্ফীতি 8%-এর নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংক খাতে সংস্কার ও উন্নয়ন সম্ভব নয়। সব ব্যাংকের ঝুঁকি মোকাবেলায় সুপারভিশন পদ্ধতি চালু হবে, ফলে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরে আসবে। 2026 সালের জানুয়ারি মাসে এই তদারকি ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি। একীভূত হতে চাওয়া ব্যাংকগুলোর কোনোটি যদি অবস্থার উন্নতি করতে পারে তাহলে তাদের জোর করে একীভূত করা হবে না বলেও জানান তিনি। সেই সাথে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলেও জানান গভর্নর। আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো সেটা হচ্ছে যে ওই পয়েন্ট টু পয়েন্ট আমরা এখনো দেখতে পাচ্ছি, কারণ আগের যে ওই উল্লম্ফনটা হয়েছে সেটার ইম্প্যাক্টটা তো রয়ে গেছে। কাজেই আমি এখনও আশা করব ইনফ্লেশন আগামীতে কমবে। 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানিয়েছেন, মক্কা নগরীর আজিজিয়া সোমালিয়া এলাকায় রেস্টুরেন্টের ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের পরিচালক হাফেজ মোহাম্মদ নাসির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ জীবন, তমিজউদ্দিন, খোরশেদ, আমির সুলতান, সবুজ হোসেন, মফিজ ও শামসুল। এ সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টের পরিচালক হাফেজ মোহাম্মদ নাসির বলেন, বাংলাদেশ থেকে হজ ও ওমরা পালনে আসা মেহমানদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থার পাশাপাশি থাকছে এশিয়ান ও অ্যারাবিয়ান খাবার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।